মোহনবাগানের আজকে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের পর মোহনবাগান যে অ্যাডভান্টেজ পজিশনে থাকার কথা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা দূরে মোহনবাগান ছিটকে গেল। এটা এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার। মোহনবাগান আটকে কোথায় গেল? মোহনবাগান কোচের কি খুব সাবধানী ফুটবল, নাকি তার আত্মবিশ্বাসটাই কোথাও মোহনবাগানের জন্য ফায়ার ব্যাক হলো? সে ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার পাশাপাশি আজকে কিন্তু জামশেদপুর এফসি বেঙ্গালুরুর কাছে 1-0 গোলে হেরে মোটামুটি চ্যাম্পিয়নের রেস থেকে কিন্তু বেরিয়ে গেল। এবার লিগের ভবিষ্যৎ কি হবে? ইস্ট বেঙ্গল না মোহনবাগান কে হবে আইএসএল এর এবছরের চ্যাম্পিয়ন, নাকি তৃতীয় কোনো ক্লাব হঠাৎ করে মাথার চাকা দিয়ে ওঠে? সেসব নিয়ে তো কথা বলবোই। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমার কি মনে হয় পার্সোনালি যে মোহনবাগান আজকে কোথায় আটকে গেল। আমার মনে হয় যে কোচের কিছু ট্যাকটিক্যাল ফেলিওর বা কোথাও একটু বেশি সাবধানী ফুটবল কিন্তু মোহনবাগানকে কোথাও আজকে আটকে দিল। মোহনবাগানের ইজিলি আজকে জেতা ম্যাচ, সেইখান থেকে কিন্তু মোহনবাগান শুধুমাত্র 1 পয়েন্ট নিয়ে ফিরলো। শুধুমাত্র 1 পয়েন্ট নিয়ে ফিরলো সেটা না, নিচে যে অ্যাডভান্টেজ পজিশনে থাকার কথাটা ছিল সেখান থেকে কিন্তু সে বিতাড়িত হলো। প্লাস ইস্ট বেঙ্গলকে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজও কিন্তু মোহনবাগান আজকে দিয়ে দিল। দেখো ম্যাচের শুরুতে যেই রকম লাইন আপ মোহনবাগান আজকে নামিয়েছে, আমি কোথাও একটুখানি দ্বিমত হব এটাই যে কোথাও লিস্টন কোলাসে যখন বারবার ডান দিক দিয়ে ফেল হচ্ছে, তাহলে কেন কোচ বারবার লিস্টন কোলাসকে ডান দিক থেকে ইউজ করছে, সেই জায়গায় কেন মনভীর আসলো না? এটা কিন্তু প্রথম প্রশ্ন কিন্তু থেকে যায়। তারপরেও যদি সেই জিনিসটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন হাফ টাইম শেষ হলো মোহনবাগানের, হাফ টাইম শেষ হওয়ার পরে যে কটা চেঞ্জেস সার্জিও লোবেরা করলো, আমার জাস্ট মাথার উপর থেকে গেল যে উনি ঠিক কি জিনিসটা চিন্তা করে হঠাৎ করে আপুইয়াকে কিন্তু তুলে নিল। আচ্ছা, আপুইয়াকে তুলে নিল খুব ভালো কথা, আপুইয়ার স্ট্যাচারের প্লেয়ারও কিন্তু তাকে নামাতে হতো, কিন্তু সেই জায়গায় তিনি কি করলেন না, এক্সট্রা একটা সেন্টার ব্যাক কিন্তু সে নামিয়ে নিলেন, মেহতাব সিংকে নিয়ে চলে আসলেন। এটা যদি কেউ বুঝে থাকো একটুখানি প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও যে আজকে যেসব চেঞ্জেস গুলো সার্জিও লোবেরা করেছে সেগুলোর সাথে তোমরা একমত নাকি দ্বিমত। আপুইয়া যেইভাবে অ্যাকচুয়ালি সেন্ট্রাল মিডফিল্ডটাকে একদম কম্প্যাক্ট রেখেছিল, মোহনবাগানকে কোথাও ভরসা দিচ্ছিল মাঝমাঠে আপুইয়া আর থাপার জুটিটা, এটা আমরা মোটামুটি জানি এই সিজনে একটা গল্প রয়েছে। থাপা একটুখানি এগিয়ে খেলে, আপুইয়া যতক্ষণ মাঝমাঠে থাকে তখন কিন্তু আপুইয়া হোল্ডিং মিডফিল্ডারের রোলটা প্লে করে। সেই জায়গায় যখন আপুইয়াকে তুলে নিয়ে মেহতাব সিংকে নিয়ে চলে আসলো, তখন কিন্তু মোটামুটি আস্তে আস্তে মাঝমাঠ এক্সপোজ হতে শুরু করলো। বাদ তখনই ভেঙে যায় যখন অনিরুদ্ধ থাপাকে কিন্তু তুলে নেওয়া হলো। অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে কাকে নেওয়া হলো না, সেই দীপক টাংরি, যাকে কিন্তু মানে এই দীপক টাংরিকে কিন্তু অনেক আগেই নামানো উচিত ছিল। যখন তুমি দেখছো যে আপুইয়াকে তুলে নিচ্ছ, আপুইয়ার জায়গায় তাহলে তুমি দীপক টাংরিকে নামাও। দীপক টাংরিও কিন্তু হোল্ডিং মিডফিল্ডারের রোলটা কিন্তু ভালোভাবে প্লে করতে পারে। তো কোথাও এই কিছু কিছু যে ট্যাকটিক্যাল মিস্টেক আমার যতদূর মনে হয়, দেখো কোচ কিছু চিন্তা ভাবনা করে তো অবশ্যই প্লেয়ারগুলোকে চেঞ্জ করেছে, কিন্তু সেটা যে তার টিমকেই কোথাও ফায়ার ব্যাক করে দিচ্ছে সেটা কিন্তু সে আগে থেকে একদমই বুঝতে পারে না। ফলস্বরূপ খেলা শেষে কিন্তু অলরেডি সবার কাছে ক্লিয়ার হয়ে যায় যে কোথাও এই যে ডিসিশনাল মিস্টেক গুলো এগুলো কিন্তু কোথাও মোহনবাগানের এগেনস্টে কিন্তু আজকে গেছে। মোহনবাগান যখন সন্দেশ জিঙ্গানের পা থেকে একটা মিস্টেক থেকে জেমি ম্যাকলারেন একটা সুন্দর প্লেসমেন্ট করে একটা গোল যখন করে দেয়, মোহনবাগান যখনই 1 গোলে লিড পেয়ে গেল, তখনই কিন্তু আমরা দেখলাম যে অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে দীপক টাংরি একটা হোল্ডিং মিডফিল্ডার বা কোথাও গোয়ার যে অ্যাটাক গুলো বারবার উঠছিল, গোয়া কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস প্লে কিন্তু মেক করেছিল, সেই জিনিসটাকে আটকানোর জন্য তিনি হঠাৎ করে 5 ব্যাক সিস্টেমে চলে গেলেন। প্লাস একটা দীপক টাংরি মানে একটা স্টপার বা হোল্ডিং মিডফিল্ডারকে কিন্তু সে নিয়ে চলে আসলেন। কোথাও সেই জায়গায় অতিরিক্ত সাবধানী ফুটবল খেলাটাই কিন্তু মোহনবাগানকে কোথাও ফায়ার ব্যাক করলো সেখান থেকে। ঠিক অনিরুদ্ধ থাপাকে তুলে নেওয়ার 7 থেকে 8 মিনিট পরেই কিন্তু এফসি গোয়া কিন্তু সমতায় ফেরে। আর যেই গোলটা রনি করেছে, আমার যতদূর মনে হয় ব্যক্তিগত, ওটা কিন্তু রনি ক্রস করতে গেছিল, লাকিলি সেটা কিন্তু গোলে কনভার্ট হয়ে যায়। আর সেখানে বিশাল গাইদের কিছু করার নেই। আমি কথা বলবো অনেক আগেই কিন্তু ওটাকে ক্লোজ ডাউন করা উচিত ছিল ওই দিক থেকে ডিফেন্ডারের, কিন্তু ডিফেন্ডারও কিন্তু রনিকে অ্যালাউ করলো একদম তাদের ডিফেন্স থেকে একটা ভালো রান বানিয়ে বেশ মোহনবাগানের বাদিক থেকে কিন্তু উঠছিল। সেখান থেকে কিন্তু একটা লুপিং ক্রস না শট আমি কি বলবো জানি না, আমি আপাতত ক্রসই বলছি, একটা ক্রস তোলার চেষ্টা করেছিল, সেখান থেকে কিন্তু খুব ক্লিনিক্যাল ওয়েতে কিন্তু গোলটা পেয়ে যায় এফসি গোয়া। আর কোথাও এফসি গোয়ার এটাই তো দরকার ছিল। তারপরে যখন আস্তে আস্তে দেখলাম যে মোহনবাগান কোথাও খেই হারাতে শুরু করলো, কারণ
মোহনবাগান যেসব চেঞ্জেস গুলো করেছিল বা যে গেম প্ল্যানটা তারা সাজিয়ে খেলার চেষ্টা করছিল সেটা কিন্তু ফুললি ফেইল করলো। তারপরে কিন্তু আমরা দেখলাম অনেক পরে অভিষেক সূর্যবংশী নামছে। তো এরকম কিছু ট্যাকটিক্যাল মিস্টেক আমার যতদূর মনে হয় আজকে মোহনবাগান কিন্তু ফায়ার ব্যাক করেছে। খেলার কথা আমি যদি বলি তাহলে আমিও কোথাও এটাও মনে করি যে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু সাইকোলজিক্যালি অনেকটা ম্যাচের আগে থেকে এগিয়ে থাকে। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, কারণ যারা ফুটবল খেলেছে, আমি যেরকম ফুটবল খেলেছি এর আগে, তারা এই জিনিসটা রিলেট করতে পারবে যে যখন তুমি একটা ফুটবল ম্যাচ খেলছো তোমার অপোনেন্টের যে প্লেয়ারটা তুমি জানো যে তোমার থেকে ধারে বাড়ে শক্তি এসে অনেকটা স্ট্রং, তার এগেনস্টে তুমি কিন্তু একটু সাবধানে ফুটবল খেলার চেষ্টা করবে, তাকে একটুখানি পরীক্ষা নিরীক্ষার মুখে ফেলবে বা তার গেমটাকে তুমি একটুখানি রিড করতে চাইবে। কিন্তু তোমার এগেনস্টে যখন একটা প্লেয়ার এরকম আছে যে তোমার থেকে কিন্তু অনেকটা কমজোরি সে, তার এগেনস্টে কিন্তু তুমি একদম ফুল ফেসে কিন্তু যাবে। ঠিক মোহনবাগান প্লেয়ারদেরও কিন্তু সেই সেম জিনিসটাই হয়। যারা একটুখানি হাই প্রোফাইল প্লেয়ার তারা কিন্তু সাইকোলজিক্যালি অনেকটা এগিয়ে থাকে বাদ বাকি টিমের প্লেয়ারদের থেকে। এটা কিন্তু কোথাও অবিশ্বাস করা যায় না। এবার কে এটাতে একমত হবে কে দ্বিমত হবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবসময় যে সাইকোলজিক্যাল জিনিসই ক্লিক করে সেটাও কিন্তু না। অবশ্যই অনেক প্লেয়ার যেরকম নামি দামি এরকম অনেক প্লেয়ারই আছে যে একটা আনকোড়া প্লেয়ারের কাছে কিন্তু ধরাশায়ী হয়ে যায়। কিন্তু সেই জিনিসটাই আজকে আমি দেখলাম বারবার করে যে কোথাও মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া অ্যালাউ করছিল ভালো মতন অ্যালাউ করার পরে যখন বল ডেলিভারি বা ফাইনাল ডেলিভারির সময় যখন আসছিল তখন কিন্তু এফসি গোয়ার প্লেয়াররা যথেষ্ট ভালোভাবে ঝাঁপিয়ে পড়ে। আর ইভেন আমি বলবো যে খুব ভালো কিন্তু ডিফেন্স আজকে করেছে। মোহনবাগানকে আটকানোর জন্য যত রকম প্রচেষ্টা তারা করতে পারতো তারা কিন্তু সেটা করেছে। আর কোথাও আমি বলবো যে তারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছে আজকে মোহনবাগানকে আটকানোর জন্য। মোহনবাগানের কোথাও এই ডেঞ্জারাস বা একটা লেথেল কিন্তু অ্যাটাককে তারা আটকাতে কোথাও সক্ষম হয়েছে। তো তোমাদের এই ম্যাচ রিগার্ডিং কি বক্তব্য আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু জানাতে ভুলো না। আর আমি কিন্তু এর পরে যে ভিডিওটা আনবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের প্রি ম্যাচ টকের ভিডিওটা নিয়ে, তো তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা পাওয়ার জন্য। এবার কথা বলবো যে লিগ টেবিলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা চ্যাম্পিয়নশিপের দৌড়ে কোন কোন টিম এই মুহূর্তে রয়েছে। আমরা মোটামুটি সবাই জানি আজকের ম্যাচ দেখার পর যে হয়তো ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান এই দুজনের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে। কিন্তু আরেকটা দিকে যদি দেখা যায় যে পাঞ্জাব এফসি কিন্তু এই জায়গাটাতে কিন্তু জল ফেলতে পারে, তার কারণ আগামীকালের যে ম্যাচটা রয়েছে ইস্ট বেঙ্গলের সাথে পাঞ্জাব, সেখানে পচা শামুকে যদি ইস্ট বেঙ্গল পা কাটায় তাহলে কিন্তু পাঞ্জাব একটু হলেও কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে। কারণ পাঞ্জাবও কিন্তু 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 5 নম্বর পজিশনে বা 6 নম্বর পজিশনে রয়েছে। তারা যদি কালকের ম্যাচটা জিতে যায় তাহলে কোথাও ইস্ট বেঙ্গলকে কিন্তু অনেকটা টপকে যাবে পাঞ্জাব। হ্যাঁ, গোল ডিফারেন্সে টপকাবে না, এটা মানার কথা, কিন্তু কোথাও পয়েন্টে কিন্তু সমান সমানে চলে আসবে। সেই ক্ষেত্রে মোহনবাগানের কিন্তু একটুখানি সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগান পেয়ে যাবে। সমস্যাটা কোথাও তখন হয়ে যাবে ইস্ট বেঙ্গলের, আর হঠাৎ করে পাঞ্জাব এফসি কিন্তু চ্যাম্পিয়নশিপের মধ্যে ঢুকে যাবে। তো এই মুহূর্তে কিন্তু ইকুয়েশনটা ক্লিয়ার যে কালকের ম্যাচটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য। যে কালকে ইস্ট বেঙ্গল কিরকম রেজাল্ট আনে সেইটা কিন্তু ডিপেন্ড করে থাকবে যে নেক্সট চ্যাম্পিয়ন কারা হবে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান, নাকি আরো কোনো তৃতীয় শক্তি হঠাৎ করে মাথা চাকা দিয়ে ওঠে, এটা তো দেখার বিষয় হবে। তবে যতদূর এটাই মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে, তার কারণ ইস্ট বেঙ্গল আপাতত যে ফর্মে রয়েছে লাস্ট 5টা ম্যাচে 4টে জিতেছে, একটা ড্র করেছে। সেখান থেকে পাঞ্জাব কিছুটা মিক্স ফর্মে কিন্তু পাঞ্জাব রয়েছে, সেখান থেকে কিন্তু পাঞ্জাবের জন্য একটু ডিফিকাল্ট হবে কালকের ম্যাচটা। কিন্তু কোনো অপোনেন্টকে কিন্তু হালকায় নেওয়াটা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত সেই ম্যাচটা কমপ্লিট হচ্ছে বা ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতে ফিরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বলা যায় না। সো যারা যারা আজকে প্রথমবার চ্যানেলে এসছো তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো। নেক্সট ভিডিওটা দেখার জন্য বা ইস্ট বেঙ্গলের যে ম্যাচটা আমি প্রি ম্যাচ টকের ভিডিও আনবো সেটা কিন্তু দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখো। এতটা যদি ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দাও, লাইক করলে আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। সো আজকের জন্য এটুকুই, তো অনেক কিছুই বলে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।